আসসালামু আলাইকুম সবাইকে। 8:30টায় বায়োলজি সলিউশন দেওয়ার কথা ছিল, কারণ অনেকেই পরীক্ষা দিয়ে বায়োলজি প্রশ্নের পরে এমন সব ইমোজি দিয়েছো, সো আমার কাছে মনে হয়েছে যে না, এটা একটা সলিউশন দেওয়া উচিত। তো এজন্যই হাজির হয়েছি এবং আজকে আমরা একটু রেজাল্ট নিয়ে হালকা প্রেডিকশন দিব, অর্থাৎ মোটামুটি কয়েকজন বুঝতে পারবা তোমরা যে কারা কারা 1 থেকে 100-র মধ্যে আছো। ঠিক আছে, তো একটু জানাও আসলে বোর্ডের কোন জায়গাটুকু দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই লাইন এটা দেখা যাচ্ছে। ওকে, আমরা এই লাইনের নিচে লেখার ট্রাই করব। সো আমরা স্টার্ট করি কথা না বাড়িয়ে। আমি একটু এসএসসি গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার করে দিই। যারা অলিম্পিয়াডে অংশ নিয়েছো তোমরা বন্ধুদেরকে জানাতে পারো, এবং আমরা আমাদের সলিউশনের ফাঁকে ফাঁকে হালকা ধারণা দিব এবং কালকেই তোমরা রেজাল্ট পেয়ে যাবা। অনেকেই ভালো করছো, কংগ্রাচুলেশনস সবাইকে। যেহেতু এটা একটা প্রতিযোগিতা, এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হও নাই, মন খারাপের কিছুই নাই, খুব কাছাকাছি মার্কস ছিল তোমাদের। যদিও হাইয়েস্ট মার্ক খুব বেশি হয়েছে তা নয়, হাইয়েস্ট মার্ক হচ্ছে 25-এরও নিচে, জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। 25-এর উপরে কেউ পায়নি 30-এর মধ্যে। তো এ থেকেই বোঝা যায় কঠিন প্রশ্ন লেগেছে তোমার কাছে, বিশেষ করে বায়োলজিতেই অনেকে অনেক ভুল করেছো। সেই কারণে বায়োলজি সলিউশন নিয়েই হাজির হওয়া। তো আমি আমার একটু গ্রুপগুলোতে শেয়ার করি, তারপর আমরা প্রশ্নের সলিউশন দিচ্ছি। ঠিক আছে, ওকে, শেয়ার ডান। তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে আমরা একটু শূন্যস্থানের প্রশ্নগুলো নিয়ে আসি, কি আনসার হবে। একটা প্রশ্ন ছিল, আমরা যেহেতু 10টা প্রশ্ন করেছি, কিছু প্রশ্ন অনেক সহজ। তাহলে একটা প্রশ্ন ছিল যে নিকুঞ্জ ভাইয়া তোমাকে কি দিয়েছে। সো আমি লিখি, নিকুঞ্জ ভাইয়া তোমাকে দিয়েছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। ডাইফসফেট কয়টা? আমার মাথা মনে হয় কেটে যাচ্ছে, রাইট? আচ্ছা যাক, কয়টা দিয়েছে উত্তর মানে প্রশ্ন দেওয়াই আছে, একটা দিয়েছে। তাহলে একটা রাইবোলোজ 1,5 ডাইফসফেট দিয়েছে। ওকে, ফাহাদ ভাইয়া কি দিল? অপূর্ব ভাইয়া দিয়েছে, অপূর্ব ভাইয়া দিয়েছে একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং আমি দিয়েছি, ফাহাদ ভাইয়া দিয়েছে একটা অ্যাসিটাইল কোয়ে। প্রশ্ন হচ্ছে তোমার কাছে মোট কত কার্বন হলো? তাহলে এই যে আমরা তিনজন একটা একটা করে যৌগ দিলাম, তাহলে মোট কত কার্বন হলো? সো আপাত দৃষ্টিতে মনে হতে পারে আল্লাহ এসব কি প্রশ্ন, বাট খেয়াল করো, তোমরা যারা কেলভিন চক্র পড়েছো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেলভিন চক্রের যে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হচ্ছে কিন্তু রাইবোলোজ, এবং এটা যে 5 কার্বন তোমরা সবাই জানো, সবাই জানো, এবং বইও লেখা আছে। আচ্ছা, হ্যাসো স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এইটা 4 কার্বন বিধায় হ্যাসো স্ল্যাগ চক্রকে C4 চক্র বলে। তার মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের 4টা কার্বন। তোমরা কি ওই পাশে দেখতে পাচ্ছ? আচ্ছা, পাচ্ছ। অ্যান্ড লাস্ট ওয়ান, আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড হয় 2টা। তাহলে প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন, আর এই পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড যখন বের হয়ে যায় তখন হয় অ্যাসিটাইল কোয়ে। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড যদি 3 কার্বন হয়, সেখান থেকে একটা কার্বন চলে গেলে অ্যাসিটাইল কোয়ে হয়। তার মানে অ্যাসিটাইল কোয়ের কার্বন আরো একটা কমবে, 3 থেকে একটা কমলে সেটা হবে 2 কার্বন। তাহলে তোমার কাছে টোটাল কত কার্বন থাকলো? 5 আর 4 9 আর 2 11। তাহলে যারা 11 আনসার করেছো তাদেরটাই হচ্ছে সঠিক। হাত তুলো, কারা কারা সঠিক আনসার দিয়েছো আমি দেখতে চাই। হাত তুলো, কারা কারা সঠিক আনসার দিয়েছো আমি দেখতে চাই। ওকে,
তোমার একটু হাত তুলো, তোমাদের কমেন্টগুলো আমি এখন পড়বো। সাথে একটা কল আসছে, আমি একটু কলেও কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম। বুঝলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। কোন ইয়ারে? আচ্ছা, হ্যাঁ বলেন আন্টি। আপনি যদি আমাকে আধা ঘন্টা পরে কল দেন ভালো হয়, আমি ক্লাসে তো। জি জি জি, ঠিক আছে। ওকে আচ্ছা, ওকে। অনেক কমেন্ট, দেখা যাক। রং নির্ণয় নন্দী বলেছে রাইট হয়েছে। মুমতাসির বলছে একটা স্ট্যান্ড প্লিজ। আমাকে কি দেখা যাচ্ছে না? আমি খুব বাজেভাবে ক্লাস নিচ্ছি, কিভাবে যে রাখছি ফোনটা। ওকে ঠিক আছে, অনেকে হাত তুলছে। জহুরুল রাইট হয়েছে। চলে আসি আমরা আমাদের সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা বলি তার আগে আমি এটা মুছে ফেলি। ওকে, এটা মুছে ফেলি। আশেপাশে কিচ্ছু নাই, কি দিয়ে মুছবো? মাস্ক দিয়ে মুছি। হ্যাঁ, কি আর করার, একটা মাস্ক দিয়ে মুছি। ওকে, প্রশ্ন হচ্ছে অলিম্পিয়াডের ঠিক পূর্ব মুহূর্তে তোমার টেনশন শুরু হলো। ভালো কথা। তোমার মা তোমাকে চিনির শরবত বানিয়ে খাওয়ালেও মনে করো শরবত খেয়ে 400 অণু গ্লুকোজ তোমার কলিজায় গেল। কলিজা মানে যকৃত, রাইট? তার মানে সহজ কথা এখানে বলা হয়েছে, তুমি যে খেলে, খাওয়ার পর সেই গ্লুকোজ শোষণ হয়ে রক্তে গেল, রক্তের মাধ্যমে তোমার যকৃতে গেল, কলিজায় গেল। কত অণু কলিজায় গেল? 400। তার মানে যকৃতে 400 অণু গ্লুকোজ গেল। মনে করো এটা হচ্ছে সেই যকৃত, এখানে 400 অণু গ্লুকোজ আসলো। তারপর বলেছে সেখানে অর্ধেক গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়। সো আমরা জানি যে যদি আমরা বেশি গ্লুকোজ খেয়ে ফেলি তখন এই অতিরিক্ত গ্লুকোজগুলো মিলে 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 গ্লাইকোজেন হয়, হয়ে যকৃতেই জমা থাকে। তাহলে 400-র মধ্যে অর্ধেক, 400-র অর্ধেক কত? 200। তাহলে 200 গ্লুকোজ কি হয়েছে? গ্লাইকোজেন হয়েছে। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 200 গ্লুকোজ। সো এখনো আমাদের 200 গ্লুকোজ থাকলো, রাইট? এবার কি বলেছে? এবার বলেছে যা থাকলো, অর্থাৎ এই যে 200 গ্লুকোজ থাকলো তার অর্ধেক অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। আমরা জানি যে কিছু কিছু গ্লুকোজ অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, আবার কিছু কিছু অ্যামিনো অ্যাসিড গ্লুকোজে কনভার্ট হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় দেখা যায় যে অ্যামিনো অ্যাসিডগুলো গ্লুকোজে কনভার্ট হয়, সেগুলোকে আমরা বলি গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। উল্টোটাও ঘটে। সো এ কারণেই আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা যদি 200-র অর্ধেক অর্থাৎ 100টাকে অ্যামিনো অ্যাসিড বানালাম, তাহলে থাকলো কত? 100। এবং লাস্ট বলেছে যা থাকলো তার অর্ধেক সবাত শ্বসনে ব্যবহৃত হয়। তাহলে 100-র অর্ধেক কত? 50। সেই 50 সবাত শ্বসনে ব্যবহৃত হয়। তাহলে ফাইনালি থাকলো কিন্তু ভাইয়া 50। এবং বলেছে এই 50 অণু গ্লুকোজ অবাত শ্বসন প্রক্রিয়ায় কতটি এটিপি তৈরি করবে? আমরা জানি অবাত শ্বসন প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ থেকে 2 এটিপি পাই। তাহলে 50 অণু গ্লুকোজ থেকে আমরা পাবো, আমি কি সব ঠিক লিখলাম? আমি আরেকবার চেক করি সব ঠিক লিখছি কিনা। প্রথম প্রশ্ন, তাহলে অলিম্পিয়াডের ঠিক পূর্ব মুহূর্তে যাই হোক 400 অণু গ্লুকোজ দেওয়া হলো। ভালো কথা। অর্ধেক, 400-র অর্ধেক 200 গ্লাইকোজেনে পরিণত হলো। থাকলো কত? 200। ভালো কথা। যা থাকলো তার অর্ধেক অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো, অর্থাৎ 200-র অর্ধেক 100 অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো। আচ্ছা, শেষেরটা বলছে এবার যা থাকলো তার 3/4 সবাত শ্বসন করলো। তাহলে অর্ধেক না, এখানে আমি ভুল করেছি। তাহলে যা থাকলো তার
প্রশ্ন না পড়লে যা হয়, তার 3/4 মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে 100কে যদি আমি 4 ভাগ করি, 25 25 25 25, তাহলে 4 ভাগের 3 ভাগ অর্থাৎ এই 75% সবাত শোষণ করছে। তাহলে 75টা গ্লুকোজ সবাত শোষণ করছে, তাহলে থাকছে কয়টা? 25টা। তাহলে এই 25টা অবাত শোষণে কতটা এটিপি করবে? তাহলে একটা গ্লুকোজ যদি 2 এটিপি করে, তাহলে 25টা গ্লুকোজ 50 এটিপি করবে। সো সঠিক আনসার হচ্ছে 50। যারা তোমরা 50 দিয়েছো তাদেরটা রাইট। সো হাত তুলে জানিয়ে দাও কারা কারা তোমরা 50 আনসার করেছো। বলা পাইন, হাত তুলে জানিয়ে দাও কারা কারা তোমরা 50 আনসার করেছো। হ্যাঁ, 3/4 ছিল। ঠিক আছে, কারা কারা তোমরা 50 আনসার করেছো হাত তুলে জানিয়ে দাও। ঠিক আছে, ওকে। এবার চলে যাব আমাদের আরেকটা প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের অভ্যন্তরে কতটি কোষ থাকে? প্রশ্ন হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের অভ্যন্তরে কতটি কোষ থাকে? আচ্ছা, এখন কথা হলো, তোমাদের বইয়ে কিন্তু স্ত্রী গ্যামেটোফাইট নিয়ে আলোচনা করা আছে। যেমন স্ত্রী গ্যামেটোফাইট কোনটা? এই যে ভ্রূণথলি, ভ্রূণথলির মধ্যে এখানে আছে ডিম্বাণু, ডিম্বাণুর দুই দিকে আছে সহকারী কোষ, এপাশে আছে 3টা প্রতিপাদ কোষ, মনে করে দেখো তোমাদের যে উদ্ভিদ প্রজননে, আর এইখানে আছে একটা কোষ যার মধ্যে 2টা নিউক্লিয়াস আছে। তাহলে পরীক্ষা যদি বলে যে স্ত্রী গ্যামেটোফাইটে, এটাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট, কয়টা কোষ আছে, তাহলে কোষ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এটা পুরোটাই একটা কোষ, অর্থাৎ কোষ আছে 7টি কোষ আছে। কিন্তু যদি বলে কয়টা নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াস আছে 8টি নিউক্লিয়াস। কেন? কারণ এইটা একটা কোষ, বাট এর মধ্যে নিউক্লিয়াস আছে 2টা। তাহলে 3 আর 3 6 আর 2 8। সো এটা ইন্টারমিডিয়েটেও কাজে লাগবে। সো আশা করি এটা তোমরা পারছো অনেকেই। চলে আসি ডিএনএ এর যে প্রশ্নটা, সেটাতে একটা ডিএনএ খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 10.2 অ্যাংস্ট্রম। একটা ডিএনএ খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 10.2 অ্যাংস্ট্রম। চলো এরকম একটা ডিএনএ খণ্ড আমরা এঁকে ফেলি ঝটপট। সো মনে করো আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক হয়। ডিএনএ কি হয়? দ্বিসূত্রক হয়, রাইট? সো আমরা 2টা সূত্র দিলাম এবং এই সূত্রকে আমি এখন 10.2 অ্যাংস্ট্রম বানাবো। সো মনে করো এতটুকু হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এতটুকু হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এতটুকু হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এতটুকু হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এখন যোগ করো, 3 3 6 3 9 10 11 12, তাহলে এটা বেশি হয়ে গেল। তাহলে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে এবার যোগ করো, 3 3 9 4 8 12, তার মানে 10.2। তাহলে এই ডিএনএ খণ্ডটা হচ্ছে 10.2 অ্যাংস্ট্রম, 10.2 অ্যাংস্ট্রম। প্রশ্ন হচ্ছে এখানে, প্রশ্নটা কি? এরপরে বলেছে এতে 2টি অ্যাডেনিন আছে। তাহলে এই ডিএনএ খণ্ডের মধ্যে অ্যাডেনিনের সংখ্যা হচ্ছে 2টা, অ্যাডেনিন আছে 2টা। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? লক্ষ্য করো, আমরা সবাই জানি যে ডিএনএর 2টা সূত্রকের এক পাশে যদি অ্যাডেনিন থাকে, অপর পাশে থাকে থাইমিন। আবার এক পাশে যদি সাইটোসিন থাকে, অপর পাশে থাকে গুয়ানিন। এটা আমরা জানি, এই নলেজটা আমাদের আছে। এবং আমরা এও জানি এটা একটা নিউক্লিওটাইড, এই যে এটা একটা ক্ষারক, এর সাথে আরো যারা যুক্ত আছে, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে এই লাইনটা হচ্ছে একটা ডাইনিউক্লিওটাইড, যেটা এপাশে একটা এপাশে একটা। ভালো কথা। তো এক নিউক্লিওটাইড থেকে আর এক নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে কিন্তু 3.4 অ্যাংস্ট্রম। তার মানে আমরা বলতে পারি এখান থেকে 3.4 অ্যাংস্ট্রম পরে এই জায়গায় আরো এক জোড়া নিউক্লিওটাইড আছে,
এবং এখান থেকে 3.4 অ্যাংস্ট্রম পরে ঠিক এই জায়গায় আরও এক জোড়া নিউক্লিওটাইড আছে। এখন বলা হয়েছে এই খণ্ডের মধ্যে এ থাকবে দুইটা, অলরেডি আমরা একটা জায়গায় এ লিখছি, তাহলে আমরা যদি আরও একটা জায়গায় এ লিখি তাহলে আমরা দুইটা এ দিলাম, তাহলে যেহেতু আরও এক জোড়া নিউক্লিওটাইড এখানে বসবে তাহলে এখানে অবশ্যই এটি হবে না, সিজি হবে। তার মানে আমার প্রশ্নের সব যুক্তি হলো, খণ্ডটা হচ্ছে 10.2 অ্যাংস্ট্রম, এই খণ্ডের মধ্যে আমি দুইটা অ্যাডেনিন দিয়েছি। এখন আমি বের করব এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে। আমরা জানি এ এবং টি এর মধ্যে দুইটা করে হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে এ এবং টি এর মধ্যে দুইটা করে হাইড্রোজেন বন্ধন থাকে, আর সিজি এর মধ্যে তিনটা করে হাইড্রোজেন বন্ধন থাকে। কয়টা করে? তিনটা করে। তাহলে এবার গণ টোটাল কয়টা হাইড্রোজেন বন্ধন? 3, 2, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সঠিক আনসার হচ্ছে 10। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হচ্ছে 10। কার কার সঠিক হলো হাত তুলে জানাও, কার কার সঠিক হলো হাত তুলে জানাও, কার কার সঠিক হলো হাত তুলে জানাও। ঠিক আছে, এবার আসা যাক আরেকটা প্রশ্ন, এটিপি নিচের কোনটি গঠনে প্রত্যক্ষভাবে সাহায্য করে? আশা করি এটা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি আবার ভিডিওটা দেখে নিও। এরপর একটা প্রশ্ন আছে, সেটা হলো এটিপি ডিএনএ এবং আরএনএ কোনটি গঠনে প্রত্যক্ষভাবে সাহায্য করে? বেসিক্যালি এটিপি যেহেতু একটা শক্তি, তো ডিএনএ আরএনএ দুইটা গঠনের বেলায় এই শক্তির দরকার হয়, বাট প্রত্যক্ষভাবে এটিপি মূলত আরএনএ গঠনে সাহায্য করে। হাউ, কিভাবে? কারণ আমরা জানি এটিপি মানে হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তিনটা ফসফেট। তাহলে সেই এটিপি থেকে যদি আমি দুইটা ফসফেট বাদ দেই তাহলে হবে অ্যাডেনোসিন মনোফসফেট। অ্যাডেনোসিন মনোফসফেট মানে কি? এই অ্যাডেনোসিনকে ভাঙলে হয় অ্যাডেনিন প্লাস রাইবোজ শর্করা, রাইবোজ সুগার। অ্যাডেনোসিনকে ভাঙলে হয় অ্যাডেনিন প্লাস রাইবোজ সুগার, আর মনোফসফেট মানে হচ্ছে একটা ফসফেট। তো আমরা সবাই জানি যে নাইট্রোজেন বেস, 5 কার্বন শর্করা এবং ফসফেট, এই তিনটা মিলে হয় নিউক্লিওটাইড। এবং আমরা এও জানি সুগার যদি রাইবোজ হয় তাহলে সেটা আরএনএ বানাবে, সুগার যদি ডিঅক্সিরাইবোজ হয় সেটা ডিএনএ বানাবে। যেহেতু এটিপির মধ্যে রাইবোজ আছে, তাহলে এই এটিপি থেকে দুইটা ফসফেট সরালে আমরা যে অ্যাডেনোসিন মনোফসফেট পাই, যে নিউক্লিওটাইড পাই, সেই নিউক্লিওটাইডটা কিন্তু ডিরেক্টলি আরএনএ বানাতে হেল্প করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তবে এটিপির শক্তি মূলত সব কাজেই ব্যবহৃত হয়, এটা না। ডিএনএ তৈরিতেও কিন্তু এটিপির ভূমিকা আছে, বাট প্রত্যক্ষভাবে ভূমিকা কিন্তু আরএনএ তৈরিতে আছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা, আমি আবার একটু প্রশ্নে যেতে হবে, ফোনটা নিয়ে গেল ওই ফোনটা। কয়টা প্রশ্নের সলিউশন দিলাম তোমরা কি বুঝতে পারছো? মানে লজিক গুলো তোমরা অনেকেই বলছো যে বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয়েছে, শর্ট সিলেবাসের জিনিসগুলোই কিন্তু একটু চিন্তা ভাবনার বিষয়গুলো ছিল, কারণ যেহেতু অলিম্পিয়াড, এতে গদবাধা নর্মাল প্রশ্ন দিলে তো আর অলিম্পিয়াড হইল না, তাই না? আর এখানে সেরারাই অংশ নেয়, এবং যারা অংশ নেয় সবাই সেরা, ঠিক আছে? আর যারা ভীত পারে না তারা অংশই নেয় না, ব্যাপারটা এরকম। সো যারা তোমরা অংশ নিয়েছো, কংগ্রাচুলেশনস, সবাই আসলেই সাহস আছে বলতে হবে, তাই তো অংশ নিয়েছো, রাইট? চলে যাই ভাইয়া। কোথায় গেল? হ্যাঁ, দ্বিগুচ্ছক পুংস্তবকের উদাহরণ, এটা তো সরাসরি বই থেকে তুলে দেওয়া হয়েছে, মটর, এটা নিয়ে কিছু বলার নাই। চলে আসি একটা প্রশ্ন, এটিপি এর পূর্ণরূপ মনে করতে থাকুন। এ এর পূর্ণরূপ একটি কি? দেখো সেটাও কিন্তু একটু আগেই পড়ালাম। এটিপি তে কি হয়? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ভালো কথা, এই অ্যাডেনোসিন মানে হচ্ছে অ্যাডেনিন আর রাইবোজ সুগার। সো মনে রাখো, সুগার নট সুগার, এটা হচ্ছে সুগার। এই রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস
এই দুইটা মিলে হয় নিউক্লিওসাইড, আর যখন এর সাথে ফসফেট যোগ হয় তখন নাম হয় নিউক্লিওটাইড। সো আমি বলেছি এটিপির এ এর যে পূর্ণরূপ, তাহলে এ এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডেনোসিন, আর অ্যাডেনোসিনকে ভাঙলে আমরা পাই অ্যাডেনিন আর রাইবোজ সুগার, এবং অ্যাডেনিন আর রাইবোজ সুগার এই দুইটাকে একত্রে বলে নিউক্লিওসাইড। ক্লিয়ার? সো দিস ইজ নিউক্লিওসাইড। এরপর একটা প্রশ্ন আছে, সাইটোস্কেলেটন নয় কোনটি? সো আমরা সবাই জানি সাইটোস্কেলেটন, এখানে লিখে দিই সাইটোস্কেলেটন এর বাংলা হচ্ছে কোষীয় কঙ্কাল। সো মনে রাখবা মামাই, এই তিনটা হচ্ছে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। এখন মাতে হচ্ছে মাইক্রোটিউবিউল। সো এখানে যেটা ইম্পর্টেন্ট, মাইক্রো মানে হচ্ছে ছোট, অণু মানে হচ্ছে ছোট, টিউব মানে হচ্ছে নালী, আর টিউবিউল নামের শেষে ইউল মানে আরো ছোট, তাহলে টিউবিউল মানে নালিকা। তাহলে মাইক্রোটিউবিউলের বাংলা হচ্ছে অনুনালিকা। এবং পরীক্ষায় আমি প্রশ্ন করেছি মূলত বাংলাটা দিয়ে। তারপরে আছে, আমি একটু বলি, তারপরে আছে মাইক্রোফিলামেন্ট। লক্ষ্য করো, মাইক্রো মানে হচ্ছে অণু মানে ছোট, আর ফিলামেন্ট মানে হচ্ছে তন্তু। আর রস্য ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা সবাই ইন্টারমিডিয়েটে অনেকেই পড়েছি, তোমরা উঠবা সামনে। সো ইন্টারমিডিয়েট মানে মাধ্যমিক, ফিলামেন্ট মানে তন্তু, তাহলে আরেকটা হচ্ছে মাধ্যমিক তন্তু, তাহলে মাধ্যমিক নালিকা বলে কিছু নাই। সো আশা করি বুঝতে পারছো যে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল হচ্ছে মামাই। এবং নর্মালি আমরা মনে রাখি যে সকল অঙ্গাণুর আবরণ নাই তারা হচ্ছে মামাই সেরা, অর্থাৎ এই তিনটা, আর সেরা সেন্ট্রিওল এবং রাইবোজোম। ঠিক আছে? তাহলে এই মামাই সেরা এরা হচ্ছে আবরণবিহীন অঙ্গাণু, এর মধ্যে মামাই এই তিনটাকে বলা হয় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন। সাইট মানে কোষ, স্কেলেটন মানে কঙ্কাল, এবং এর বাংলা নামগুলোই আমি দিয়েছি। তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে মাধ্যমিক তন্তু, তাহলে মাধ্যমিক নালিকা বলে কিছু নাই, সেটাই হচ্ছে রাইট আনসার। আচ্ছা, এরপরে দুইটা প্রশ্ন আছে যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছিল। কাঁচা পেঁপের শ্বাস, এটা প্যারেনকাইমা, তোমরা অনেকেই শক্ত ভেবে হয়তো বা স্ক্লেরেনকাইমা ট্রাকিট দিতে পারো, বাট আমি আমার ইউটিউব ভিডিওতে এক্সপ্লানেশনটা দিয়েছি যে কেন এটা প্যারেনকাইমা। এবং লাস্ট ওয়ান, নালীযুক্ত উদ্দীপনা সিলিয়া, এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান নিচের কোনটিতে? সেটা তোমরা অনেকেই অনেক কিছু দিয়েছো, কেউ শ্বসনতন্ত্র দিয়েছো, বাট একটা জিনিস বলে রাখি, তোমাদের অনেকের কাছে এরকম একটা ব্যাখ্যা আছে যে শ্বসনতন্ত্রের মধ্যে দেখা গেল ডায়াফ্রাম আছে বা বিভিন্ন অঙ্গ আছে যেখানে বিভিন্ন স্নায়ু উদ্দীপনা দেয়, তাহলে শ্বসনতন্ত্র তো উদ্দীপনা। কিন্তু ভাই ঘটনা হচ্ছে, ধরো আমার চোখে একটা স্নায়ু উদ্দীপনা দেয়, ভালো কথা, তাহলে এই উদ্দীপনাটা তো মূলত স্নায়ু দেয়। চোখে উদ্দীপনাটা দেয় কে? স্নায়ু। তাহলে সেটা তো উদ্দীপনাটা তো স্নায়ু টিস্যুর বৈশিষ্ট্য, স্নায়ুটা তো আর চোখের অংশ না। সো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তাহলে উদ্দীপনা এটা কিন্তু স্নায়ু টিস্যুরই কাজ। তুমি যদি এভাবে চিন্তা করো তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত তো সবগুলোই উদ্দীপনা। ব্যাপারটা কি তা হচ্ছে? আমি যদি তোমাকে এখন বলি যে গ্রন্থির টিস্যুর কাজ কি, তাহলে তুমি গ্রন্থির কাজ ক্ষরণ, নিঃসরণ এসব না বলে কি বলবা? উদ্দীপনা। গ্রন্থিকেও তো স্নায়ু উদ্দীপনা দেয়। সো তোমাকে কিন্তু বুঝতে হবে, ভুংভাং লজিক মানে শিখে লাভ নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এই তিনটা বৈশিষ্ট্য কোনো টিস্যুর আছে এরকম কোনো টিস্যুই নাই, তাহলে সঠিক উত্তর হবে কোনোটিই নয়। সো আশা করি তোমরা বুঝতে পারছো বায়োলজির 10টা প্রশ্ন। হয়তো বা অপূর্ব ভাইয়া, নিকুঞ্জ ভাইয়া নেক্সট দিন তোমাদের এই সলিউশনগুলো দিবে। আর হ্যাঁ, আমি বলেছি হাইয়েস্ট 25-এর উপর কেউ পায়নি। সো হালকা তোমাদেরকে বলে দেই, মোটামুটি তোমরা আশা রাখতে পারো কারা কারা পুরস্কার পাচ্ছ। যারা মোটামুটি অন্তত 30-এর মধ্যে অর্ধেক মার্কসও পাইছো বা অর্ধেকের একটু বেশি পাইছো, তারা একটু আশা রাখতে পারো যে তোমরা 1 থেকে 100-র মধ্যে থাকছো। তারপরেও কে আসলে থাকলো এটা আমরা নেক্সট দিন, আমরা 3টার সময় একটা ডেট দিয়েছি, যেহেতু ওই 2টা সলিউশন ভাইয়ারা কালকে দিবে। সো 3টায় না হলে আমরা রাতের মধ্যেই ইনশাল্লাহ রেজাল্টটা দিয়ে দিব, আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সো ভালো থেকো, আল্লাহ হাফিজ। তোমাদের কাছে আর কোনো মন্তব্য আমি এখন শুনতে যাচ্ছি না, আমি রেখে দিই। খেলার কি খবর তোমরা আমাকে জানাও, তারপরে আমি 2-1টা মন্তব্য তোমাদের কাছে নেই, যার কিছু জানার আছে কিনা
বায়োলজির অলিম্পিয়াডের কোনো প্রশ্ন নিয়ে। সো তোমরা একটু আমাকে জানাতে পারো। পোলাপে ঠিক আছে, পোলাপেন একটু কমেন্ট করো, আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখছি, জানো মানে বুঝছো কিনা প্রশ্নগুলো। একটু কঠিন মনে হয়েছে, বাট এখন বিষয়টা ক্লিয়ার কিনা, বিষয়টা এখন ক্লিয়ার কিনা যে আসলেই, এবং তোমরা কি মনে করো যে অলিম্পিয়াডের প্রশ্ন একটু এরকম হওয়া উচিত কিনা। অস্ট্রেলিয়া 62 অল আউট, আলহামদুলিল্লাহ, কি বলো তাই? ছি ছি ছি, ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে ছি ছি ছি, আমি খেলাটা দেখতে পারলাম না, আহা তোমরাও দেখতে পারলা না যে কয়েকজন কাজ করছো। ঠিক আছে ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, ভেরি গুড। অসীম বিল্লা অপু, আন্ডারস্ট্যান্ড, ভেরি গুড, থ্যাংক ইউ, আমি বুঝাইতে পারছি। আর কেউ, আর কেউ? হুমায়রা বলছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারের, তোমাদের কোনো গ্রুপ খুলি নাই ভাইয়া, তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের গ্রুপ খুলে তোমাদেরকে আমরা জানিয়ে দিব, এখনো খোলা হয় নাই। 11 তারিখ থেকে সেকেন্ড ইয়ারের ক্লাস, তো ওদেরকেই অ্যাড নিয়ে খুব ব্যস্ত। আচ্ছা, আনসার আলী আইডি, বুঝছি ভাইয়া। শান্ত বলছে ইয়েস, ভেরি গুড, ঠিক আছে, আমিও খুশি তোমাদেরকে বোঝাতে পেরে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। নেক্সট দিন ইনশাল্লাহ বাকি দুইটার তোমরা রিভিশন ক্লাস কইরো। অপূর্ব ভাইয়া তার অপূর্ব ফিজিক্স কেয়ার ওই গ্রুপে হয়তো বা সলিউশন দিবে, আর নিকুঞ্জ ভাইয়া নিকুঞ্জ কেমিস্ট্রি যে গ্রুপ আছে সেখানে সলিউশন দিবে, এবং ইনশাল্লাহ কালকে আমরা রেজাল্ট পেয়ে যাব। তবে একটু হালকা ধারণা দিলাম যে 25-এর উপরে কেউ পায়নি, তাহলে যে 25-এর মতো মার্ক পাইছে বা অর্ধেকের বেশি যারা পেয়েছে তারাও হয়তো একটা আশা করা যাচ্ছে যে 1 থেকে 100-র মধ্যে থাকলেও থাকতে পারো, এরকম একটা জাস্ট আশা জাগিয়ে গেলাম। সো ভালো থেকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।